টরন্টো ইউনিভার্সিটি, উনি টরন্টো ইউনিভার্সিটিতে একজন রিসার্চার, ওনার কিছু স্ট্যাটিস্টিক্স আমি ব্যবহার করছি। আরেকজন হলো, এটা অ্যাকচুয়ালি আমি লিখছিলাম এক সময় অনেক আগে, এটা কম্পাইল করছিলাম বিভিন্ন জিনিস হিস্ট্রিতে, নর্থ আমেরিকা হিস্ট্রি, সেটাও আমরা ইউজ করছি। আর বিভিন্ন রেফারেন্স আমি লাইব্রেরি থেকে নিয়ে রিসোর্স ব্যবহার করছি এখানে। সো প্রথম আমরা যেভাবে ভাগ করতেছি লেকচারটাকে, চেষ্টা করব 40 মিনিটস শেষ করার জন্য। এটা হলো নর্দার্ন এক্সপেডিশন। বিভিন্ন জায়গা থেকে উত্তরের এই অঞ্চলে আটলান্টিক এবং প্যাসিফিকের ইন বিটুইন যে ল্যান্ড, বিশাল ল্যান্ড, এটার এদিকে আসতে চেষ্টা করা হয়েছে। স্পেন থেকে আসছে, আই মিন অল ওভার ইউরোপ। পর্তুগিজরা আসছে, লেইটার ফরাসিরা আসছে, ব্রিটিশেরা আসছে, তারও আগে, অনেক আগে আস্তে আরব চেষ্টা করছে এবং তারা এসে রিটার্ন হয়েছে। তারপর হয়েছে কিছু লোক আসছে থ্রু স্লেভারি, দাস হিসেবে ওয়েস্ট আফ্রিকা থেকে তাদের নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে অনেক মুসলিম ছিল, কনভার্সন হয়েছে লোকাল পিপলদের মধ্যে। তারপরে কিছু লেখাপড়া করার জন্য আসছে, কিছু রেগুলার ইমিগ্রেশন যখন আফটার 1960s, স্পেশালি আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, বিভিন্ন রাষ্ট্র আমেরিকা, কানাডা, তারা ইমিগ্রেশনের জন্য পয়েন্ট সিস্টেম করছে, স্পেশালি আফটার 1982। সো এইভাবে কিছু ইমিগ্রেশন আসছে। কিছু কলোনিয়াল ইন্টিগ্রেশন হয়েছে, আগে যেখানে কলোনি ছিল ওখান থেকে লোকজন এখানে আসছে। ব্রিটিশ, আমি বলছি ব্রিটিশের কলোনি ছিল। তারপরে কিছু রিফিউজি হয়ে আসছে, আহ ধীরে ধীরে বিভিন্ন দেশ রিফিউজিদের জন্য কিছু আইন কানুন এরূপ করছে। আর কিছু লোকাল প্রপাগেশনের মাধ্যমে ইসলাম গ্রহণ করছে। সো এই অল ক্যাটাগরিতে ইসলামের রিপ্রেজেন্টেশন আছে, মুসলমানদের রিপ্রেজেন্টেশন আছে আমাদের এই উত্তর মহাদেশে, উত্তর আমেরিকায়। সো সেকেন্ড স্লাইড, আমরা দেখতে চেষ্টা করতেছি ইউরোপিয়ানরা কেমনে করে এটাকে এক্সপ্লোর অথবা অকুপাই করতে চেষ্টা করছে। বিভিন্ন সন আপনার যে রাইট সাইডে দেখেন, এখানে কলাম্বাস এসছে, আমেরিকো ভেসপুচি আসছে, কলম্বাস আসছে 3 টাইমস, অ্যান্ডেস আসছে, কিলবার্ট আসছে। বিভিন্ন রং যদি লক্ষ্য করেন আপনি দেখবেন নেদারল্যান্ডস থেকে কিছু লোক আসছে, উপর দিকে গ্রিনল্যান্ডের উপর দিয়ে তারা ঢুকতে চেষ্টা করছে, ইস্ট কোস্টে চলে আসছে, এখন যেটা আমেরিকান মেইন যেটাকে বলে স্টেট, ওইসব জায়গায় আসতে চেষ্টা করছে। ইংলিশেরা আসছে লেটার, তার আগে ফরাসিরা আসছে, ইন বিটুইন স্প্যানিশরা, এবং আগেও আসছে স্প্যানিশরা। ডিটেলস এর আগে আমি শুধু এটা বলতে চেষ্টা করতেছি যে সারা ইউরোপ থেকে এক্সপেডিশন হয়েছে সম্পদের জন্য, আহ, এবং জায়গা দখল বলতে পারেন, সেই সমস্ত উদ্দেশ্য নিয়ে আসছে। তো প্রথম দিকে তাদের ওই জায়গা দখলের অভিপ্রায়টা ছিল না, সম্পদ ছিল প্রধানত। সো আমরা সেকেন্ডে যাই। একে এটাতে আমরা দেখি ইনিশিয়াল দিকে ব্রিটিশেরা আসছে, ওটাকে বলতো 13 কলোনি বলতো, 13 কলোনি। আমি পরের স্লাইডে দেখাবো, এই যে আহ, এটাকে কি বলে, ইয়েলো রং, একটা গ্রে রং, 13 কলোনি লেখা আছে দেখেন রাইট সাইডের স্লাইডে। ওটাতে মাত্র 2.5 লাখ পপুলেশন ছিল। স্প্যানিশদের এর মধ্যে নিউ স্প্যানিশ, ফ্লোরিডা, আপনার নিউ মেক্সিকো, মেক্সিকো, ইভেন লাতিন আমেরিকা সহ সেসব জায়গায় ওদের 5 থেকে 7 মিলিয়ন লোক ছিল 1700 সালের দিকে। তারপরে ফরাসিদের ছিল ফুল লুইজিয়ানা। লুইজিয়ানা বলতে শুধু এখনকার লুইজিয়ানা স্টেট না, একবারে ওই ওয়াশিংটন টশিংটন সহ স্টেট। আমাদের এদিকে আহ মন্ট্রিয়াল থেকে শুরু করে উইনিপেগ, যে হাডসন বের আশেপাশে সম্পূর্ণ একবার উপরের দিকে চলে যান, সেই অ্যালবার্টা, পার্ট অফ ব্রিটিশ কলম্বিয়া, এগুলি সব ফরাসিদের দখলে ছিল, বিশাল জায়গা। অন দ্য আদার সাইড আমরা যদি আমেরিকার দিকে দেখি, আপনি লেফট হ্যান্ডের
স্লাইডে দেখেন গ্রাজুয়ালি এখানে কিছুটা এশিয়ান কলোনিও আসছে, চায়না, রাশিয়া, এরা আসছে দেখেন। তারপরে কিংডম অফ নিউ ইংল্যান্ড নামে একটা জিনিস দেখতেছেন ওই লেফট সাইডে, ওইটা ছিল অ্যাকচুয়ালি ব্রিটিশ কলোনি, 13 কলোনি। তো গ্রাজুয়ালি ব্রিটিশরা উপরের দিকে যে হাডসন বে আশেপাশে ব্রিটিশ কোম্পানি, যেটা হাডসন বে ফার ট্রেড করতো, ওদেরকে ওরা লিজ টিজ দিয়ে ওই বিশাল এলাকাটা ওরা আস্তে আস্তে দখল করলো। তারপর দেখেন নর্থ আমেরিকার যে আমরা 13 কলোনি বলতেছি, ব্রিটিশ 13 কলোনি, ভার্জিনিয়া, নিউ ইয়র্ক, ম্যাসাচুসেটস, মেরিল্যান্ড, রোডস আইল্যান্ড, কানেকটিকাট, নিউ হ্যাম্পশায়ার, ডেলাওয়্যার, নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা, নিউ জার্সি, পেনসিলভানিয়া, জর্জিয়া। তারপরে কানাডার অংশ যদি দেখেন নিউ ফাউন্ডল্যান্ড, কেবেক, মন্ট্রিয়াল, সবগুলি হলো একখানে এসে লুইজিয়ানা স্টেট, আপার লুইজিয়ানা, সাউদার্ন লুইজিয়ানা, নর্দার্ন লুইজিয়ানা, ফুল ওইটা তারা ফরাসিরা কবজা করছিল। আর এটা হলো আমি যে প্রথম ম্যাপ দেখেছিলাম ওটা 1700 সনের, এটা হলো 1763, মানে 63 ইয়ার্স এর মধ্যে হাডসন বে এর উপরের অংশটা ব্রিটিশেরা দখল করে নিল, আর নিচের দিকে তাদের যে 13 কলোনি ছিল সেগুলি তো রইলই। কানাডার অবস্থা কি? কানাডাতে দেখেন আপনি লেফট সাইডের যে ম্যাপ, প্রভিন্স অফ কেবেক একবারে লুইজিয়ানা পর্যন্ত ফুল এটা, আর উপরে যে রুপার্ট আইল্যান্ড ছিল সনবে, এখন যেটা সাসকাটুয়ান, পার্ট অফ অ্যালবার্টা, রেজাইনা এন্ড আই মিন উইনিপেগ, এই এই শহরগুলি এটাকে বলতো রুপার্ট আইল্যান্ড। এটা একটা কোম্পানির অধীনে ছিল, এগেন হাডসন বে। তারপরে রাইট সাইডের যে ম্যাপ দেখেন ওইটাতে, এটা হলো 1800 সালের ম্যাপ, 1820। ওইখানে কানাডার অংশটা আমরা দেখি, কেবেকের যে ইয়ে ছিল ওটা লোয়ার কানাডা, আর নিচের দিকে আমাদের অন্টারিও টন্টারিও এগুলো আপার কানাডা। এটা হচ্ছিল এই যে সেন্ট লরেন্স রিভার যেখানে সাগরের সাথে মিশছে, ওটা ছিল লোয়ার পার্ট অফ সেন্ট লরেন্স, ওটা লোয়ার কানাডা। আর উপরের দিকে সেন্ট লরেন্স রিভারটা যেখানে হাডসন বে এর সাথে মিশছে, এইটুকু যাওয়ার যে জায়গা এটা ছিল আপার কানাডা। তো সবটুকু জায়গা ছিল না, হাডসন বে কোম্পানির অধীনে যেগুলি ছিল ওইটা হলো ওইটা আমাদের আপার কানাডা। ওইটা আপার কানাডাতে ছিল না, ওইটা আলাদা। হাডসন বে এর সাথে যখন রানীর একটা ঝগড়া লাগলো, রানী বললো তোমরা ইয়ে বাড়াও ট্যাক্স, ওরা বললো আমরা ট্যাক্স বাড়াবো না। তখন রানী বললো যে আপার কানাডা নিউ কানাডা মিলে যে ডোমিনিয়ন অফ কানাডা হয়েছিল, ওকে রানী হাডসন বে এটা দিয়ে দিল, ওই যে রুপার্ট আইল্যান্ড যা বলে ওকে দিয়ে দিল। আস্তে আস্তে পরে ব্রিটিশ কলম্বিয়া এটাতে জয়েন করলো। পরে ওদেরকে বললো যে আমি তোমাকে রেল লাইন বানাই দিব, ট্রান্স কানাডিয়ান রেলওয়ে, যেটি সিএন টাওয়ার আপনারা দেখেন, সেই সিএন টাওয়ারটা ছিল ওই রেলওয়ের কমিউনিকেশনের একটা টাওয়ার। সো ওই রেল লাইন করার সময় চাইনিজ শ্রমিকেরা, আরব শ্রমিকেরা, টার্কিশ লস মুসলিমস তাদের প্রাণ দিচ্ছে ওই লাইনটা করার জন্য। তো এখানে মুসলমানদের ইনভলভমেন্ট আছে সবকিছুতে কানাডার। এভাবে রাষ্ট্রটা ফর্ম হলো। সো এটা হলো ইন শর্ট এক্সপেডিশন এক্সপেডিশন শুরু হওয়ার পর থেকে কানাডা ফর্ম হওয়া পর্যন্ত ইতিহাস, ভেরি শর্টলি। কারণ আমি আপনাদেরকে আরেকটা ম্যাপ দেখাবো, এটা এটা অন্য ম্যাপগুলির সাপ্লিমেন্ট। দেখেন আপনি এখানে নিউ ফাউন্ডল্যান্ড, একাডিয়া, একাডিয়া এখন মেইন যেটা আছে আমেরিকার মেইন, ওইটাও একাডিয়ার সাথে ছিল তখন। তারপর ব্রিটিশ যে 13 কলোনিজ ছিল, অন্য ফুল জায়গাটা ছিল ফরাসিদের, ফুল অফ কানাডা। দেখেন আপার লুইজিয়ানা, লোয়ার লুইজিয়ানা, লোয়ার লুইজিয়ানাটা এখন লুইজিয়ানা স্টেট আমেরিকায়। তারপর আপনি যদি রেড লেফট সাইডে দেখেন উপরের দিকে, এখানে রঙের ভিত্তিতে
শহরগুলো আইডেন্টিফাই করা হয়েছে। এভাবেই মূলত আহ, গত শতকে আমাদের আমেরিকার, উত্তর আমেরিকার অবস্থান ছিল। এটা আরো কিছু ম্যাপ সাপ্লিমেন্ট, এটা স্লাইডটা আমি যখন দিয়ে দিব তাদেরকে, আপনারা এগুলি রিসার্চ করে দেখতে পারেন। এই যে লেফট সাইডের যে ম্যাপ হলো লেক সুপিরিয়র এবং মিশিগান, অন্টারিও লেক, গ্রেট লেকস এর আশেপাশে সবসময় ঘনবসতি ছিল। আটলান্টিক ওশানের এখানে ঘনবসতি ছিল। সো এইটুকু পরে, সো আমি প্রথম হেডিং শেষ করলাম এক্সপেডিশন। এক্সপেডিশন করে কিভাবে আসছে লোকজন এখানে, মুসলমানরা ছিল যে লেবার হিসেবে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে টার্কিশরা আসছে, ইউরোপিয়ান মুসলিমরা আসছে, আলবেনিয়ান, মেসিডোনিয়া থেকে আসছে, টার্কি থেকে আসছে, আফ্রিকান মুসলমানরা আসছে, আফ্রিকান আমেরিকান, স্লেভারির যুগে আসছে। সো আমরা এখন স্লেভারির যে যুগ সেখানে যাই। আপনারা অ্যালেক্স হেলির একটা উপন্যাস বা এটা নাটক টাটক হয়েছিল, প্লেও হয়েছিল নিউ ইয়র্কে, অপেরা হয়েছিল মনে হয়। সো এটার মধ্যে দেখলে দেখবেন কুনটা কিন্টে নামে একটা লোক আছে, এটার যে নায়ক, উনি এসেছিলেন সেনেগাম্বিয়া এলাকা থেকে। উভয়টা মুসলিম প্রিডমিনেন্ট এরিয়া। সো আর হলো রিয়ালিটিতে অনেক হিস্ট্রি এবং স্লেভদের পালায় যাওয়া, স্লেভদের রেজিস্ট্রি, ওইসব থেকে যে সমস্ত নাম পাওয়া যায়, ওইসব নামে প্রচুর মুসলিম আছে। আমি আপনাদেরকে একটা স্লাইড দেখাবো, হাউ হিউজ মুসলিম ওই স্লেভারি সেশনে ছিল, ওই পিরিয়ডে ছিল। সো এভাবে মুসলমানরা আসছে। আমি এখানে একজনের উদাহরণ সেট করছি, ওনার নাম হলো সাঈদ, উমর ইবনে সাঈদ। উনি ধরেন ক্যারোলাইনায় যদি কেউ যান তাহলে ফয়েদ ভিলি এভিনিউতে ওনার একটা মসজিদ আছে ওনার নামে, আলহাজ উমর ইবনে সাঈদ, 1831 সালে এটা হয়েছিল। তো ওনার একটা স্টেটমেন্ট এখানে আমি দিচ্ছি: বিফোর আই কেম টু খ্রিস্টান কান্ট্রি, my religion was the religion of Muhammad, sallallahu alaihi wasallam, the apostle of God. May God have mercy upon him and give him peace. I walked to the mosque before daybreak, washed my face and head and hand and feet. I prayed at noon, prayed in the afternoon, prayed at sunset, prayed in the evening. I gave alms every year. I went on pilgrimage to Mecca, as all did who were able. When I left my country, I was 37 years old. মানে 37 বছর বয়সে ওনাকে অ্যাবডাকশন করা হয়েছিল, ধরে আমেরিকা নিয়ে আসা হয়েছিল। and I have been in the country of the Christians 24 years. তার মানে উনি অনেক বছর পর্যন্ত ছিলেন যখন উনি এই স্টেটমেন্টটা রেডি করছেন। ওনার এই লেখাটা ওনার উত্তরাধিকার সূত্রে পাওয়া গেছে। তারপর দেখেন এই যে স্লেভার বেসকে আফ্রিকান সাপ্লাই জোন, যেখান থেকে ঘরে ধরে আনা হতো আমেরিকার কৃষি কাজের জন্য। কলোনি করার পরে 13 কলোনি যখন ফরাসিদের কাছ থেকে লুজিয়ানা নিয়ে নিল, লুজিয়ানা মিন অলমোস্ট অল অফ দ্য নর্থ এন্ড ওয়েস্ট আমেরিকা। 13 কলোনির উপরে যে জায়গাটা ছিল, আমি আবার ম্যাপে যাচ্ছি, এই ফুল হলো লুজিয়ানায় যে সবুজ, সরি নীল যেটা দেখতে পাচ্ছেন, ওইটার আমেরিকান অংশে যখন ওরা ক্রয় করে নিল ব্রিটিশরা ফরাসিদের থেকে, তখন অনেক যুদ্ধ বিগ্রহের কারণে ফরাসিরা আর থাকতে চায়নি। তখন ওইখানে ওই স্লেভ আনা শুরু করলো তারা, এগ্রিকালচারের জন্য। মিসিসিপি রিভার দিয়ে আনতো, বিভিন্ন রিভার দিয়ে। তো তারা আনার জন্য একটা জুন করলো আফ্রিকায়, মোস্টলি ওয়েস্টার্ন আফ্রিকা, যেখানে সাহারা মরুভূমি শেষ হয়েছে, তার আহ সাউথের থেকে ওই সাউথ ওয়েস্ট, ওই যে পকেট, সেনেগাম্বিয়া রিজিয়ন, ঘানা, সেনেগাল, গাম্বিয়া, এখনকার আর ছোট ছোট দেশ আছে কিছু, ওইসব এলাকা থেকে আনতে ছিল। দেখেন আপনারা এখানে ম্যাপে দেখলে বুঝতে পারবেন। এই ম্যাপটাকে
অনেকভাবে ভাগ করা হয়েছে। গোল্ড কোস্ট, সেনেগাম্বিয়া, তারপর একটা আইল্যান্ড আছে, ছোট আইল্যান্ড, সিয়েরা লিওন। 100% সিয়েরা লিওনিয়ান ইজ আমেরিকান লিঙ্ক আছে। তো ওরা মূলত খ্রিস্টান, বাট সেনেগাম্বিয়া মুসলিম মুসলিম অ্যাবাউট 85% ওখানে মুসলিম। ওখান থেকে 13.3% স্লেভ আসছিল। সিয়েরা লিওন থেকে 5.5, উইন্ডওয়ার্ড কোস্ট থেকে 11 এবং গোল্ড কোস্ট থেকে 15.9। এরাও মুসলিম গোল্ড কোস্টের। বাইট অফ বেনিনের 4.3, এরও মুসলিম। সো বায়াফ্রা এই অঞ্চলটা সাব সাহারার, ওই সাহারা মরুভূমির নিচে। পলিসারিও ফ্রন্ট এক সময় একটা নামে ছিল, যুদ্ধ করতে পারে লিগের এগেনস্টে। এরা হলো মুসলিম। সো দেখেন মুসলমানদের অলমোস্ট 40% মুসলিম আসছে ওখানে। তো সেই মুসলিম গুলো কই গেল? হাওয়া হয়ে গেল। তাদের অ্যানসেস্ট্রি তো এখনকার আমেরিকা। তাদের কেউ কেউ হয়তো আর মুসলমান ফেথ নিয়ে থাকে নাই, বাট উই হ্যাভ দ্যাট অ্যানসেস্ট্রি ব্যাক ইন দ্যাট টাইম। সো 6 জুন অ্যাকাউন্ট 73%। এই যে আমি লাল রঙের ইয়ে দিচ্ছি, দেখেন 73%। আসিফ ভাই, একজন আপনি একটু দেখেন তো এখানে কেউ কিছু লেখছে, ওটাকে আমার জন্য কিনা তাহলে একটু আমার জানাই। না ভাই, এটা যে জাস্ট আমি একটা দিছি, এটা আপনি কন্টিনিউ করেন ভাই, ইনশাআল্লাহ ওকে, ওটা আপনার থ্যাংক জন্য। ইউ। সো এইভাবে মুসলমানদের একটা প্রিডমিনেন্ট অংশ স্লেভ হিসেবে ওখানে আসছে। তারা এসে ওরা প্র্যাকটিস করছিল ওদের রিলিজিয়ন, কেউ তাদের তারা হার্ডশিপের মুখে পড়ছিল, তারা কেউ তাদের ছেলে মেয়ের নাম ছেলে মেয়ের নামও রাখছিল মুসলিম। একজনের আমি এখানে গিয়ে উদাহরণকে পিক করছি, 13, তার 7 জন সন্তান ছিল, সবার নাম মুসলমান রাখছে। তারপর দেখবেন আপনার ওই সমস্ত ম্যাগাজিন ছিল, লোকাল ম্যাগাজিন ক্রনিকলস, ওখানে তারা যারা পালায় যেত স্লেভরা, একসময় একটা ইয়ে আবিষ্কার করলো, ওয়ে কেমনে তাগড়া জোয়ান 27 বছর 24 বছর যারা ছিল স্লেভদের সন্তানরা, ওরা পালায় গিয়ে ইন্ডিয়ান এলাকায় আশ্রয় নিত। ইন্ডিয়ান মানে রেড, মানে লোকাল আর কি, অ্যাবরিজিন। তারা জানতো যে এখানে আশ্রয় নিলে তারা ফ্রিডম পাবে। অনেকে যখন ব্রিটিশ সরকার যখন আমেরিকার আগে তারা স্লেভারি থেকে ফ্রি হলো, তখন অনেকে পালায়া কানাডার দিকেও চলে এসছে। এইভাবে স্লেভের হিসেবে যারা এখানে আসছে তাদের প্রজেনেরা, তারা মুসলমান শেষ পর্যন্ত থাকুক বা না থাকুক, তাদের অ্যানসেস্ট্রিতে ইসলাম ছিল। ওরা কানাডা আমেরিকার বিরাট অংশে অভিবাসন না মানে থাকতে শুরু করলো। সো নেক্সট স্লাইড। মুসলিমস ইন প্রি কলাম্বিয়ান, আমার একটু স্পেলিংটা ভুলছে, মাই অ্যাপোলজি। পোস্ট কলম্বিয়ান। সো দেখেন এটা যদি আপনারা ভালো করে দেখতে পান স্লাইডটা, ডিউরিং দ্য রুল অফ মুসলিম খেলিফ, এটা হলো প্রি কলম্বিয়া অফ স্পেন, আবদুল্লাহ ইবনে মোহাম্মদ 888 থেকে 912, কলম্বাসের অনেক আগে, এ মুসলিম navigator named Kashkash ibn Sa'id ibn Aswad from Cordoba, Spain at the time under Muslim rule. তারা টেলবা বলে একটা শহর, যা এখানে পেলুস নামে আছে, এবং কলম্বাসও একই শহর থেকে রওনা দিয়েছিল আমেরিকার দিকে। উনি সেল করছিলেন 889-এ, 889 সালে। উনি আটলান্টিক ক্রস করেছিলেন, রিচ অ্যান আননোন টেরিটরি। ওনারা ওইখানে লিখছিলেন তাদের হিস্ট্রিতে আর্ড মাজুলা, and returned with fabulous treasure. কিছু ট্রেজার নিয়ে তারা রিটার্ন করছিল ওই এক্সপেডিশনে। In Al-Masudi's map of the world, there is a large area of the ocean of darkness and fog, which he referred to as the unknown territory. এই unknown territory কিন্তু এখনকার আমেরিকা, নর্থ আমেরিকা, and also part of the South America. মুসলিম খলিফ স্পেন হিশাম, উনি 976 থেকে 1009 পর্যন্ত ছিলেন। Another Muslim navigator, Ibn Farouk from Granada, he sailed from Kadesh
into the Atlantic, landed to Grando, Canary Island এখন। তারপর আরেকজন গ্রেনাডা, ও তারপর হলো গ্রেনাডার যেমন খ্রিস্টানদের কাছে ফ- ও আবার শাসন হারাইলো মুসলমানরা, তখন কিছু ডকুমেন্টে দেখা যায় যে উম, মুসলিমেরা স্প্যানিশ আমেরিকার দিকে তখন রওনা হয়ে গেছিল, ওইখান থেকে তারা স্প্যানিশ আমেরিকায় চলে গেছিল। ওই যে লুজিয়ানা একসময় স্পেনের অধিকারী ছিল, বা ওয়েস্ট কোস্ট এখন যেখানে ক্যালিফোর্নিয়া, ওইসব স্টেটের দিকে মুসলমানরা ছিল। তারপরে এই ক্যারিবিয়ান আইল্যান্ডের ওইখানে মুসলিমদের অস্তিত্ব পাওয়া গেছে, মসজিদ পাওয়া গেছে, সেলররা দেখছে মসজিদের মেম্বর, এগুলি ডকুমেন্টেড আছে। তারপরে ফর এক্সাম্পল এখানে আমি একজন রিসার্চারের নাম লিখছি, উনি হার্ভার্ড ইউনিভার্সিটির রিসার্চার, লিউ উইনার। উনি আফ্রিকা এন্ড দ্য ডিসকভারি অফ আমেরিকা যে বইটা 1920-তে পাবলিশ হয়েছিল, ওখানে লিখছিলেন যে Columbus was well aware of the Mendica presence in the New World. Mendica মানে হলো মুসলিমস, come from Spain, Moors, Moor Muslims from Morocco. Later they settled in Spain. তারপরে তারা এখানে আসছে সাউথ আমেরিকান পার্ট, আজকালের চিলি, পার্ট অফ ব্রাজিল, আরো উপরের দিকে গেলে যে ভেনেজুয়েলা, কিউবা, এই সমস্ত জায়গায় তাদের অস্তিত্ব ছিল। Ankara present in the New World, and that the West African Muslims has spread throughout the Caribbean, Central America, South America, and North American territories, including Canada, whereas they were trading and intermarrying with the Iroquois and the Algonquin Indians. এটা হলো ওনার রিসার্চ থেকে আসছে, ডক্টর লিউ উইনার, হার্ভার্ড ইউনিভার্সিটি। সো এভাবেও কলম্বাসের আসার আগে থেকে এখানে মুসলমানদের অস্তিত্ব ছিল, সেটা প্রমাণিত হয় বিভিন্ন রিসার্চে। Columbus admitted in his paper this on Monday, October 21, 1492, while his ship was sailing near Pilbara on the northeast coast of Cuba. He saw a mosque on top of a beautiful mountain. এই যে মস্কের কথা কলম্বাস লেখছে, এটা আপনারা ইয়াসির কাদেরের একটা লেকচার শুনেন, ওনার লেকচারও এটা আছে। উনি ওইখানে গেছিলেন, ভিজিট করছিলেন, তারপর ওখানে কিছু মুসলিম ছিল, ও মুসলমানরা শেষ পর্যন্ত থাকে নাই, কেন থাকে নাই, এগুলি ওনার ওই লেকচারে আছে। ওদের অর্গানাইজেশন ছিল না, ওদের কোনো মস্ক ছিল না, এই জন্য তারা আর এক্সিস্ট করে নাই ওই সমস্ত মুসলমানরা। সো কিউবা, মেক্সিকো, টেক্সাস, এসব জায়গায় নেভেদা মুসলমানদের অস্তিত্ব ছিল অনেক আগে থেকে। সো তারপর আরেকটা প্রমাণ হলো মুসলিম ইন দ্য আর্লি আমেরিকান সেটেলমেন্ট, মুসলিম নেম ইন দ্য লেজার্স অফ স্লেভ ওনার্স। আমি আগে বলেছি, সংক্ষেপ করার জন্য আমি ডিটেলস আর পড়তেছি না। ব্রিটিশ নর্থ আমেরিকা ডিউরিং দ্য স্লেভ ট্রেড at least 200,000 came from areas influenced by ইসলাম। ওই যে আপনাকে 73% এর একটা ইয়ে দেখাচ্ছি আমি, ম্যাপ, ওইটার মধ্যে 73% ওইসব এলাকা থেকে আনছিল, যেসব এলাকায় মুসলিম হেভি প্রেজেন্স আছে। কোনো কোনো জায়গায় 85%, 90% মুসলিম ছিল, ওইখান থেকে 200,000 অ্যাটলিস্ট আসছে। তারপরে মেন্ডিঙ্গো হলো মুরস, এরা আপনার 19th সেঞ্চুরি এতে অনেকে ছিল ওইখানে। দেখেন এখানে তারা কেমনে এখানে এই যে আবু বকরের নাম তারা করছিল বুখারি, ওয়ালি কে করছিল ওয়েলি, এরকম করে অনেকের নাম ওই লিস্টের মধ্যে পাওয়া যায়।
এটা এটা হলো 1757 এর কিছু ক্রনিকল থেকে নাম নেওয়া। এরা সেনেগাম্বে এলাকা থেকে আসছিল, পালায় গেছিল আর কি এরা, তারা তো এটা 1757 এর একটা ক্রনিকলে তারা মানে নোটিশ দিছিল এই স্লেভ গুলি পালায় গেছে, ওইখান থেকে এটা সাইটেড করা হয়েছে। ইন 1781 আরেকটা পালানোর রেকর্ড করা হয়েছে এখানে, হামুদি নাম, উনিও মুসলিম ছিলেন। সো এটা এভিডেন্ট যে এটা অলসো রেকর্ডেড যে মুসলমানরা অ্যামাং দ্য আর্লি লিভিং পিপল ইন আমেরিকাস। তারপর একটা বিলালি নামে একজন আসছে, উনি ওইসব জায়গা থেকে আসছেন, আফ্রিকার ওই সেনেগাম্বিয়া রিজন থেকে। ওনার ফ্যামিলিতে 12টা ছেলে ছিল, 7 ডটার ছিল, 19 জন। অল ওয়ারশিপ মোহাম্মদ। আগে তো ওইটাই বলতো তারা, মোহামেডান, মুসলমানদেরকে। বাট এর অর্থ হলো তারা মুসলমান ছিল। ওয়ান অবজার্ভার স্টেটেড ইন 1901, 1901 এটা স্টেটমেন্ট, বেসড অন হার মেমোরিজ অফ লেট 1850। 1850 তার মেমোরির উপর ভিত্তি করে 1901 সালে ওই ফ্যামিলির একজনে এই স্টেটমেন্টটা দিচ্ছেন যে ওনার ফাদারের এতজন সন্তান ছিল, তার মধ্যে তারা প্র্যাকটিস করতো। সো সাম অফ দেম ওয়াজ ভেরি প্র্যাকটিসিং। মার্গারেট, এটা হলো ওই ফ্যামিলির হিস্ট্রি। তার থেকে ওই মেয়েটার নাম হয়ে গেছিল পরে মার্গারেট। তার ছেলে এটা বর্ণনা করছে তার অ্যাকচুয়ালি, কিন্তু তারা ওদের লোকাল ইংরেজিটা একটু অন্যরকম ছিল, সে ল্যাঙ্গুয়েজে বর্ণনা করছে। আমি সেই ল্যাঙ্গুয়েজটা এখানে উঠাইতে চেষ্টা করছি। ডুয়ে উজ ভেরি পুটিচ বো ডু টাইম দে রে এন্ড দে ভেরি রেগুলার বোট ডু আওয়ার। এই সমস্ত কাহিনী কি ধরনের ইংরেজি যায় না, মানে তারা বলতেছিল তারা তাদের ধর্মটা প্র্যাকটিস করছে, নামাজ পড়ছে, এসব জিনিস আমি শেষ পর্যন্ত। তারপর আরো একটা জিনিস সেখানে এভিডেন্ট যে এই যে আমেরিকায় যে আপনার মুসলিম মার্চ যে করলো এলিজা মোহাম্মদ, 1899-এ বর্ণ ছিল সে এবং তার আরেকজন ফেলো নোবেল দ্রু আলী, অলমোস্ট 1886-এ বর্ণ ছিল। তাদের অ্যানচেস্টরের মধ্যেও আপনার মুসলমান ছিল, এবং এরা মুসলিম থেকে আপনার মানে খ্রিস্টান হয়ে গেছিল, মানে প্র্যাকটিস করে নাই আর কি, খ্রিস্টান নাম নিয়ে ফেলছিল। পরে আর আবার রিটার্ন করছে এলিজা মোহাম্মদ একটা গ্রুপ নিয়ে ছিল, তার গ্রুপের নাম হলো নেশন অফ ইসলাম। সো তারা অরিজিনালি মুসলিম ছিল, মুসলমান থেকে ভুলে গেছে। এখন হলো একটা আমি একটা এক্সাম্পল সাইট করতেছি ফ্রম আর্লি কনভার্সনস। অনেক কনভার্সন এখন আছে, সবাই জানেন বিভিন্ন ইতিহাস ইউটিউব থেকে। সো মোহাম্মদ আলেকজান্ডার ওয়েব, উনি ফিলিপিনে গিয়ে ইসলাম ধর্মগ্রহণ করছিলেন। উনি ফিলিপিনে ইউএস অফিসিয়াল হিসাবে সার্ভিস করছিলেন 1887-এ, তখন মুসলমান ছিলেন। উনি 1893-তে এসে একটা ওয়ার্ল্ড পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স শিকাগোতে একটা সম্মেলন হয়েছিল, এখানে উনি মুসলমান হিসাবে ভাষণও দিয়েছিলেন। সো আর্লি আমেরিকানদের মধ্যে কনভার্সনও আছে, লিস্ট মোর দেন 100 ইয়ার। সো এখানে মুসলমানরা এখানে উড়ে এসে জুড়ে বসে নেয়, এদের সাংস্কৃতিক ইন্টিগ্রেশন অনেক আগের থেকে ছিল। অন্য ইউরোপিয়ানরা যেমন আসছে, অন্য জায়গা থেকে যেমন আসছে তারাও আসছে, তারা এখানকার ভূমির ইউরোপিয়ানরা যদি মালিক হয় তারাও মালিক। কানাডিয়ান মুসলিমস, এটা আমরা কানাডার মুসলমানদের সম্পর্কে কিছু স্টেট, কানাডা মুসলমানরা কেমনে আসছে আমি আলাদা করে না বলে আমেরিকা কানাডা একই সাথে বলতে চেষ্টা করছি। এখানে একটা পয়েন্ট আমি বলি যে কানাডার আফ্রিকান আমেরিকান মুসলিমদের অনেকে যাদের ফোর ফাদার মুসলমান ছিল, ওইভাবে তারা মুসলমান প্র্যাকটিস করে নাই। এদের একটা বিশাল অংশ দাস প্রথা যখন লুপ্ত হয়ে গেল ব্রিটিশ সাম্রাজ্যে, তখন কানাডা ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে ছিল, কিন্তু আমেরিকায় লুপ্ত হয় নাই।
তখন অনেকে পালায় পালায় এদিকে চলে আসছে উপরের দিকে, যে এইনের দিক থেকে আসতো মন্ট্রিয়াল, মুসলিম মন্ট্রিয়ালে তারা সেটেল করছে। এর আগে আমি কিছু বলছিলাম যে ইন্ডিজেনাসদের মধ্যে স্লেভরা পালায় পালায় আশ্রয় নিত, তারা মোস্টলি আপার লুজিয়ানা, এখন যেখানে রেজাইনা আছে, বা আপনি যদি সারে ধরেন ব্রিটিশ কলাম্বিয়ার ওই অংশে, ওইখানে গিয়ে তারা আশ্রয় নিয়েছিল। এভাবেও মুসলমানরা ওই সময় স্লেভারি প্রথার সময় আসছে। আবার স্লেভারি প্রথা যখন ব্রিটেনের শেষ হলো ব্রিটিশ সাম্রাজ্যে, তখনও তারা এখানে আসছে। তারপরে লেটার অংশ হলো ইমিগ্রেন্ট কিভাবে আসছে, এটা আমরা আমরা লেটার আলাদা হেডিং আলাপ করবো। ইন্ডিয়ান মুসলিমস আমরা এটা একটু পরে আলাপ করবো। আমি শেষ করি যে আসছে কেমনে মুসলমানরা। দেখেন, অ্যামাং দ্য ফার্স্ট মুসলিম সাদাদের মধ্যে, এটা ব্রিটেনে আসছিল, ব্রিটেন থেকে এসেছিলেন উনি। হ্যামিল্টন একটা শহর আছে ব্রিটেন, ওখানে জন্মেছিলেন। তার নাম জেমস। তার ফিয়ন্সের নাম ছিল অ্যাঙ্গেস লাভ। ওরা 1851-এ এদেশে এসছেন। এসে তারা সাউদার্ন অন্টারিওতে, এখন ওই আই ডোন্ট নো হুইচ সিটি, ওইখানে তারা থাকতে শুরু করেন। আর এর আগে ওই যে আমি যে স্লেভারির কথা বলতেছিলাম, এটা হলো 1833-তে ব্রিটিশ সাম্রাজ্য স্লেভারি অ্যাবলিশন করছে। তখন অনেক অনেক লোক এদেশে চলে আসতেছে। তো সেই হিসাবে যদি আমরা ধরি 2024-এ 117th ইয়ার অফ ক্যানাডিয়ান মুসলিমস, কানাডায় মুসলমানরা 173 বছর ধরে লিস্ট বসবাস করতেছে, যাদের নাম আমরা জানতে পারি। আবার অনেকে যাদের অ্যানসেস্ট্রি ছিল মুসলিম, এরকম তো অনেক আগে থেকে আসছিল। সো ফার্স্ট রেকর্ডেড মুসলিম ওয়াজ জেমস এন্ড এনজেস লাভ। তারপরে টার্কি এবং আলজেরিয়া থেকে কিছু আসছে 1854-এ। পাকুকুয়া নামে একজন মোহামেডান। এরা যারা উইন্ডসর যাইতে, চাতাম নামে একটা শহর আছে, ওখানে এসে উনি সেটেল করেন 1901 সালের। 1871 সালে মনে হয় এই কনফেডারেশনটা জন্ম হয়েছে কানাডা। অ্যাকচুয়ালি 1867 এরকম। তারপরে প্রথম সেন্সাস হয় 1901-এ, তখন 47 জন মুসলমান কানাডায় রেকর্ড করা ছিল। 1910 সাল থেকে কিছু লোক ফার ট্রেড করার জন্য ওই হাডসন বেজ অঞ্চলের দিকে যায়। ওরা ওখানে সেটেলমেন্ট করে, ব্যবসা বাণিজ্য শুরু করে। তখন থেকে ডিসক্রিমিনেশন শুরু হয়েছিল। এই যে আহ আলী বৌশেদি আলজেরিয়ান, বোদেন ফেরেন, যাকে পিটার প্যাকার নামে চিনতো, এরা সবাই ফার ট্রেডার ছিল। এবং হাডসন বে কোম্পানি ওদেরকে অ্যাবরিজিনালদের সাথে ফার ট্রেড করতে দিত না, ফার ট্রেড করতে নিষেধ করছিল। তারা ডিসক্রিমিনেশন করছিল। ওরা করতে পারতো, কিন্তু সে মুসলিম, সে করতে পারতো না। সো এদিকে যদি যাই দেখবেন, এখানে আরেকটা জিনিস মুসলমানরা অর্গানাইজ হয়ে থাকতে চেষ্টা করছে। মানে কিউবা টিউবা এলাকায় যে যে ঘটনাটা করছে, মুসলমানরা প্রথম গিয়ে মসজিদ করছে, তারপরে অর্গানাইজ থাকে নাই, ভেনিশ হয়ে গেছে। এখানে আমরা দেখতেছি কানাডায় 1938-এ প্রথম আহ একটা মসজিদ এস্টাবলিশ হয়, আল রশিদ মসজিদ। অনেকে যারা গেছেন এখানে, আমাদের আসাদ ভাই গেছেন ভিজিট করতে ইনশাল্লাহ। সো আবার এদিকে সাউথার্ন অন্টারিওর দিকে একটা পাকিস্তানি ভদ্রলোক, উনি একটা মসজিদ করছিলেন, মানে দেওবন্দ মাদ্রাসার ছাত্র ছিলেন, এখানে ওই লাইনে একটা মসজিদ করতে চেষ্টা করছেন। চাতামে এখনো আছে মনে হয় সে মসজিদটা, এই ইয়েটা মাদ্রাসা। তারপর লন্ডনে প্রথম অন্টারিওর যে মসজিদ, ওইটা লন্ডনে হয়, লন্ডন অন্টারিওতে। এগুলি হলো হিস্ট্রি। এখন যদি আমরা কানাডিয়ান মুসলমানদের সোশিও কানাডিয়ান মুসলমানদের যদি আমরা, আচ্ছা, আরো কিছু স্ট্যাটিস্টিক্স আমি এখানে দেওয়ার চেষ্টা করছি। 1871-এ ক্যানাডিয়ান সেন্সাসে
ইউরোপিয়ান রেকর্ড করা হয়েছে 1901 সালে। তো আমি বলছি 43 ছিল। প্রথম সেন্সাস 1871-এ, 1867-এ কানাডা এস্টাবলিশ হয়। আপার কানাডা, লোয়ার কানাডা, দেন আদার পার্ট তো লেটার জয়েন করছে। আপার কানাডা, ডোমিনিয়ন অফ কানাডা, তখন থেকে মুসলমান। ফার্স্ট সেন্সাসে 13, সেকেন্ড সেন্সাসে 43 ছিল। ফার্স্ট মুসলিম অর্গানাইজেশন ইন কানাডা, এটা হলো রেজাইনাতে 1934-এ। এটা লেবানিজ ছিল মুসলিম, লেবানিজ মানে সিরিয়ান। তখন লেবানন বলে কিছু ছিল না, ওইটা সিরিয়া ছিল। ওরা এখানে জয়েন করছে, একটা সমিতি করছিল। ফার্স্ট কানাডিয়ান মস্ক ছিল 38-এ। ওই অ্যালবার্টায় তখন 700 ইউরোপিয়ান রেজিস্ট্রি করছিল, মুসলিম, টার্কিশ, বসনিয়াক এন্ড আলবেনিয়ানরা টরন্টোতে এসে 1968-এ প্রথম মসজিদ করেন, জামি মসজিদ। কেউ যদি রনসেস ভালে যান, তাহলে আপনার সে মসজিদ এখন দেখতে পাবেন। এটা অবশ্য বসনিয়ান মসজিদ আর নাই। এটা প্রফেসর কাদির বেগ নামে একজন পাকিস্তানি মনে হয়, উনি ওই যে মুসলিম ওয়ার্ল্ড লীগ মনে হয় রাবেতার থেকে টাকা টুকা নিয়ে উনি ওইটা সম্পূর্ণ ক্রয় করে ফেলছিলেন 73-তে। এটা এখন ওই ইসনা চালায় ওই মসজিদটা। তো বসনিয়ানরা আরেকটা মসজিদ করছে ওদিকে, স্মলের দিকে। So the first madrasa in North America, Al Rashid Islamic Institute, কর্নওয়েল, অন্টারিওতে হয়েছিল এটা। যাই হোক 83-তে। এগুলো হলো কিছু স্ট্যাটিস্টিক। সেন্সাসে প্রথম দিকে 1971-ও অনলি 33,000 মুসলমান ছিল। এখন 1991 সেন্সাসে 2.5 লাখের উপরে। আহ মুসলমানদের গ্রোথের কারণ হলো দেখা যাচ্ছে ফ্যামিলিতে জন্মের হার বেশি, সেগুলি এখানে দেখানো হয়েছে। So, এখন আমরা বলছিলাম যে ইমিগ্রেশন হয়ে কিভাবে আসছে মুসলমানরা। ভাই আমার আর কতটুকু সময় আছে? ভাইয়া আমাদের হচ্ছে 1টা 30 পর্যন্ত, তা এখনো 38 মিনিট মতো সময় আছে ভাই টোটাল। তো কোশ্চেন আমি শেষে অ্যান্সার একটু সময়। স্কিপ করে যাবো। আপনাদেরকে যখন আমি এই জিনিসটা দেবো, তখন ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন এখানে। সো এখানে ইমিগ্রেশনের অনেকগুলো, আমি তাহলে ওয়েব অফ ইমিগ্রেশনটা সংক্ষেপে বলি। এখানে প্রথম দিকের ইমিগ্রেশন গুলোতে কানাডায় অত বেশি মুসলিম ছিল না। যখন নিউ ফ্রান্স থেকে আসছে 16th-18th সেঞ্চুরি, লয়ালিস্ট ইমিগ্রেশন হলো ওই যে ব্ল্যাক, যেটা আমি বলছিলাম যে যখন আমেরিকার স্বাধীনতা যুদ্ধ হলো, 13 কলোনি যখন স্বাধীনতা ঘোষণা করলো, ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ টুদ্ধ করলো, যারা ব্রিটিশ সরকারের লয়াল ছিল তারা এদিকে চলে আসছে কানাডা, বিকজ কানাডা তখন ব্রিটেনের অধীনে ছিল। যুদ্ধে হেরে তারা চলে আসছে। তারপর আইরিশ ইমিগ্রেশন, পটেটো ফ্যামাইন, লেট ব্রেড রোগ হয়েছিল একটা পটেটোতে, একটা ভাইরাস সংক্রমণ। আইরিশ লোকেরা তো প্রধানত আলু খায় বাঁচে, তারা খাইতে পারে না, চলে এসছে। আইরিশ ফ্যামাইনের জন্য মোস্টলি আয়ারল্যান্ডের পিপল ইমিগ্রেট করছে। সো ওয়েস্টার্ন মাইগ্রেশন 19th সেঞ্চুরি, 20th সেঞ্চুরি, বিকজ অফ ওই রুপার্ট আইল্যান্ডে যখন আহ আহ, রানী কানাডাকে দিয়ে দিল রুপার্ট আইল্যান্ডটা, তখন ওই রিয়েল লুইস নামে একজন লোকাল, মেটিস, মেটিস মানে ওগুলি তো লুজিয়ানার অধীনে ছিল, আপনারা দেখছেন ফরাসি অকুপেশন। সো ফরাসিরা লোকাল লোকদেরকে বিয়ে করে মেটিস নামে একটা সম্প্রদায় সৃষ্টি হয়েছে তাদের। ওটাও অ্যাবরিজিনাল বাট ফরাসি সংকর। ওদের নেতা ছিল রিয়েল লুইস। সে বললো যে তুমি যে একটা জায়গা আমাদের জায়গাটা দিয়ে দিলা কানাডাকে, আমাদের সাথে প্রপারলি কনসাল্ট করো নাই। তখন সে কি করলো, যুদ্ধ শুরু করলো। তখন ওই যে রেজাইনেতে আরসিএমপি প্রতিষ্ঠা হইলো। কানাডার ফার্স্ট প্রাইম মিনিস্টার ম্যাকডোনাল্ড, উনি আরসিএমপি করলেন। রেজাইনে হেডকোয়ার্টার হওয়ার এটাই কারণ, ওইখানে যুদ্ধটা ছিল। তো ওই এলাকাতে যখন এই যুদ্ধ টুদ্ধ হয়ে সাসকাটুন, উইনিপেগ ছেড়ে ওই সাসকাটুনের দিকে, রেজাইনের দিকে চলে গেল রিয়েল লুইস, তখন এরা ওয়েস্টার্ন ইমিগ্রেশন করলো যে তোমরা লোক আসো ইউরোপ থেকে, এখানে আমরা তোমাদেরকে জায়গা জমি দিব, থাকো, কৃষিকাজ করো, খাও। মোস্টলি ইউক্রেনিয়ান। এখন দেখবেন 14% অফ দা
উইনিপেগের নাম যায় নিট্রোবান আর ইউক্রেনিয়ান এন্ড অলসো সাসকাটুয়ান সাসকাটুয়ানের উত্তর অংশে বিশাল ইউক্রেনিয়ান কমিউনিটি আছে, এদেরকে ওইভাবে আনা হয়েছে। ইমিগ্রেশন টু নিউ ফ্রান্স, ফরাসি থেকে কিছু লোক ফরাসি ল্যান্ড থেকে নিউ ফ্রান্স যেটাকে বলতো Quebec, Newfoundland, Labrador ধরে একাডিয়া এন্ড দিস আপার পার্ট অফ লুইজিয়ানা, এখানে ওরা আসলো নিউ ফ্রান্সে। রিফিউজি মাইগ্রেশন আফটার 1945, 1945 এর যুদ্ধের পর ওই যে আমি কলোনিয়াল ইন্টিগ্রেশন বললাম, অনেক লোক ব্রিটিশ এম্পায়ারের অধীনে তারা ছিল, ব্রিটিশরা উঠে চলে আসলো ওইসব জায়গা থেকে, ওইসব দেশ ব্রিটিশ কোন ইয়ের মধ্যে থাকতে চাইলে এদিকে চলে আসলো। ইমিগ্রেশন ইন দ্য লেট 20s, তামিল শিখেরা আসছে 80 সালের দিকে, এইটি যে তামিল যুদ্ধ, হিউজ এই জাস্টিন ট্রুডোর বাবা ওদেরকে ইয়ে দিল, কি বলে, আহ, ক্ষমা করলো আর কি, সালামদেরকে, হিউজ লোক তখন হয়েছে। মডার্ন ডে অফ ইমিগ্রেশন তো কানাডা এখন যে পয়েন্ট সিস্টেম আছে, আমি এখানে 28 দিন লিখতে ভুলে গেছি, এটা হলো অ্যাসাইলাম সিকার, এখানে অনেকে অ্যাসাইলাম করে আসছে, তামিলেরা যেভাবে আসে, মুসলিম শিখেরা ওই যে জেনারেল সিং ভিন্দ্রাওয়ালের খুন হওয়ার পরে স্বর্ণ মন্দিরে ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ডের পর হিউজ আসছে, এদের সবাইকে এখানে ন্যাচারালাইজ করছে। ন্যাচারালাইজ লং প্রসেস। আপনি যদি ইব্রাহিম আলাইসালামের দিকে যান, ইব্রাহিম আলাইসালাম, তার স্ত্রী সারা এবং তার ছেলে ইসমাইল, ওনাদেরকে একটা ঊষর একটা মরুভূমিতে রেখে গেলেন, ইরাক থেকে পশ্চিম দিকে এসে পশ্চিম দিকে। সো তখন ইয়েমেন অঞ্চলে ছিল রিয়াল আরব, ওই সমস্ত নিচু অঞ্চলে যাদের ধন সম্পদ ছিল বেশি, তারা সিরিয়ার সাথে ট্রেড করতো, তারা মক্কার উপর দিয়ে যাইতো। ওরকম একটা কাফেলার একটা মেয়েকে উনি বিয়ে করে ন্যাচারালাইজড আরব হয়ে গেলেন, কে, ইসমাইল আলাইহিসসালাম। সো ওইরকম আমরাও এখানে ন্যাচারালাইজড হয়ে যায় যারা আসি। 3 ইয়ার্স এর মতো লাগে, 3 বছরের মধ্যে যে আপনাকে সিটিজেনশিপের শপথ দেওয়া হয়, তখন ইউ আর ন্যাচারালাইজড। বাট অ্যাজ এ মুসলিম আমাদের এটাই আমাদের সূত্র না, আমরা অনেক আগে থেকে এখানে আসি, নতুন কিছু ন্যাচারালাইজ সিটিজেন হচ্ছে কেউ ওই যে স্লেভারি হিসেবে এসে জন্মগতভাবে মুসলিম হয়েছে, কেউ আপনার ইমিগ্রেশনের মাধ্যমে আসছে, কেউ ছাত্র হিসেবে আসছে, এভাবে করে করে আহ, আমরা এখানে মুসলমানরা একটা অবস্থান করছি। তো এখন আমরা দেখি আমাদের এই দেশে কি ধরনের মুসলমান আছে। তো আমাদের দেশে যেসব ইমিগ্রেন্ট আসে তার মধ্যে অনলি ইমিগ্রেন্টের মধ্যে আহ মুসলমানরা সারা কানাডা এখন 4.9%, মোস্টলি অ্যামাং দ্য ইমিগ্রেন্ট। এই 4.9%-এর মধ্যে 63% হলো ইমিগ্রেন্ট, মানে মুসলিম যে 4.9%, ওই 4.9%-এর মধ্যে 63% ইমিগ্রেন্ট। তার মানে মোস্টলি আমাদের কন্ট্রিবিউশন আমাদের সোসাইটিতে ইমিগ্রেশনের মাধ্যমে হচ্ছে। আর এটা গ্রেটার টরন্টো এটা দেখা যাচ্ছে যে 2021-এর সার্ভেতে 10%, এখন হয়তো আরো কিছু বৃদ্ধি পাইছে। আহ আর হলো আমাদের একটা স্টুডেন্ট, একটা ছাত্র, অনেকে ছাত্র হিসেবে আসে, দেখা যাচ্ছে যে এই যে মোর দেন 1/3 অফ দ্য রিসেন্ট ইমিগ্রেন্টস হ্যাভ প্রি অ্যাডমিশন এক্সপেরিয়েন্স, মানে 1/3 আগে ছাত্র হিসেবে আসছে। আমাদের আসাদ ভাই যেভাবে আমাদের মাঝে আছেন, ওইভাবে 1/3 অফ দ্য ইমিগ্রেন্ট এভাবে আসছে। তো মুসলমানদের মধ্যে ওইভাবে একটা অংশ থাকবে বিশাল যারা ছাত্র হয়ে আসছে। তারপর দেখেন এখানে প্রজেক্টেড ইমিগ্রেশন যতই বাড়তেছে, আমাদের মুসলমানদের সংখ্যা বাড়ার সম্ভাবনা তত ভালো ইনশাল্লাহ ভবিষ্যতের জন্য। আর এখানে মুসলমানরা কোন কিভাবে রাজনৈতিক ভাবে ইনভলভ, এটা দেখা যাচ্ছে যে তারা লিবারাল পার্টিকে বেশি সাপ্লাই দেয়, তারপর সাপোর্ট দেয়, তারপরে এনডিপি
এনডিপি কে দেয় সমর্থন। আহ তাহলে কেন আমরা এখানে আসছি? আমি অলমোস্ট এখানে চলে আসছি। এখানে আরো কিছু স্ট্যাটিস্টিক্স ছিল, এই যে দেখেন অনেকগুলো স্ট্যাটিস্টিক্স। আমি হাতে আধা ঘন্টা এখান থেকে আমি কিছু শেয়ার করি, তাহলে সুবিধা হবে। আহ একদম উপরেরটা দেখেন, আমাদের ফার্স্ট জেনারেশন মধ্যে 38.8% মুসলমান যে জনসংখ্যা কানাডার, 38.85% হলো ফার্স্ট জেনারেশনের মধ্যে থেকে যারা প্রথম আসছে। 94.18 হলো সেকেন্ড জেনারেশন থেকে। থার্ড জেনারেশন আরো বেশি। তার অর্থ হলো আমাদের ছেলেপুলেরা কিন্তু এখন অনেক এখানে কানাডায়, মানে মুসলমান সংখ্যার মধ্যে এরা অনেক অধিক। তো সেকেন্ড হলো যে স্লাইডটা, এটা হলো হাউসহোল্ড ইনকামের উপর দেখাইছিলাম নাকি, হাউসহোল্ড ইনকাম অফ Canadian by religion under 25 and এটা প্রয়োজন নাই। তাহলে এথনিক আইডেন্টিটিস অফ Canadian Muslims, কানাডা মুসলমানদের মধ্যে কে কত পার্সেন্ট? এটা বাংলাদেশি হলো 8.3% অনলি কানাডিয়ান মুসলমানের মধ্যে। সুন্নি শিয়া আছে, সুন্নি মুসলিম অলমোস্ট 60%, 63% কানাডিয়ান মুসলমান। অন্যগুলি শিয়া, ইসমাইলি, আহমেদিয়া, এস্থেটিক্স এর মধ্যে ওইটাও ইনক্লুড আছে আর কি, সেজন্য এভাবে ভাগ করা হয়েছে। একটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট আমি দেখাতে চেষ্টা করছি, এখানে আমরা যারা থেকে যাচ্ছি হয়তো 100 বর্ষ ধরে আমরা এখানে আছি বাঙালি মুসলিমরা, অর আরো লেস কিছু 80 বছর তো হয়েছে এটলিস্ট। তার মধ্যে দেখেন স্ট্যাটিস্টিক্সটা রিসেন্ট, অত বেশি দেরি না। এই মেয়ে, এ ভদ্রমহিলা স্যার আইয়ে তো ওই দিন লেকচার দিচ্ছে আপনাদের সাসকাটুন যারা থাকেন, এখানে তো কয়েকজন আছেন ইউনিভার্সিটিতে। ওরা একটা গ্রুপ করছে স্ট্যাটিস্টিক্স এর উপর ভিত্তি করে মুসলমান আইডেন্টিফাই করার জন্য। তো দেখেন এখানে মুসলমানদের 84% বলতেছে আমার কাছে রিলিজিয়াস আইডেন্টিটিটা ভেরি ইম্পর্টেন্ট। তার মানে হলো ওরা প্র্যাকটিসিং অর সেমি প্র্যাকটিসিং মুসলিম। তার মধ্যে 80% হলো ম্যান আর 87% হলো সিস্টার্স। আমাদের বোনদের মধ্যে এই অনুভূতিটা প্রবল আমাদের চেয়ে। তারপরে বলতেছে ক্যানাডিয়ান আইডেন্টিটি 81% এর মধ্যে তাদের রিলিজিয়াস আইডেন্টিটি যেমন ইম্পর্টেন্ট, ক্যানাডিয়ান আইডেন্টিটিও ইম্পর্টেন্ট। আই এম এ ক্যানাডিয়ান মুসলিম অর আই এম এ মুসলিম ক্যানাডিয়ান। তারপরে দেখেন এই যে এথনিক আইডেন্টিটিটা তাদের মধ্যে লেস ইম্পর্টেন্ট, অনলি 47%। 39% অফ ম্যান দে ডাজন্ট কেয়ার আমি কোনখান থেকে আসছি, আমার আইডেন্টিটি মুসলিম এন্ড ক্যানাডিয়ানটা ইম্পর্টেন্ট। বাট 56% সিস্টাররা বলতেছে আমার কাছে ওইটাও ইম্পর্টেন্ট, আমার এথনিসিটি এন্ড কালচার। হ্যাঁ, এই হলো একটা জিনিস শেয়ার করতে চাইছিলাম। সো নাও সোশিও ইকোনমিক কন্ডিশনের মধ্যে স্লাইড এখানে ছিল যে মুসলমানদের মধ্যে যারা ইমিগ্রেন্ট হয়ে আসছে তাদের কি অবস্থা। ইকোনমি মোটামুটি ওইরকম ভাবে ফ্লোরিশ না, তবে 2000 ইয়ের উপরও ইনকাম আছে। আমি হারাই ফেললাম জিনিসটা। 1 লাখের উপর কামায় ফার্স্ট জেনারেশনের 16.7%, সেকেন্ড জেনারেশন কানাডিয়ান মুসলিমের মধ্যে 19%, থার্ড জেনারেশন কানাডিয়ান মুসলিমের মধ্যে 1 লাখ থেকে 2 লাখের ভিতরে কামায় হলো 22%। মানে আমাদের সন্তানদের মধ্যে আলহামদুলিল্লাহ এটা ভালো। আর 50 থেকে 99, মানে 50,000 থেকে 1 লাখের মধ্যে কামায়, তার মধ্যে 30% হলো ইয়াং জেনারেশন, থার্ড জেনারেশন।
অলমোস্ট 31%, সেকেন্ড জেনারেশন, ফার্স্ট জেনারেশন অবস্থা ভালো না। এই হলো অবস্থা। হাউস হোল্ড ইনকাম অলমোস্ট ওকে। সো মোটামুটি ভাবে আমার মনে হয় কানাডিয়ান মুসলমানের আগে পরের ছবি আমাদের মাঝে চলে এসছে। তো আমরা আহ, দুইটা জিনিস আমি পরে বলে শেষ করব। ফার্স্ট অফ অল, আমাদের এখানে যারা ইমিগ্রেশনে আসেন তারা কেন আসেন? ফার্স্ট অফ, কোয়ালিটি অফ লাইফ, এসকেপ ফ্রম পভার্টি এন্ড ওয়ার, সাম আদার এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। কিছু কিছু জায়গায় মুসলমানরা যেমন নিচু জায়গায় বাস করে, ঘূর্ণিঝড় এটা সেটা হয়ে, অথবা অতিরিক্ত খরা হয়ে ড্রট হয়ে যায়, তারা ভালো জবের আশায়, কোয়ালিটি অফ লাইফের আশায় এখানে চলে আসায়, অথবা ভালো ওয়ার্ক প্লেস পাবে, ভালো ওয়ার্ক ফোর্সে চলে, ফ্লেক্সিবল লেবার মার্কেট, ফিলিং ইন ফর দা আনডিজায়ারেবল জব অপরচুনিটি, মানে ট্রেডিশনাল জব ছাড়াও অনেক ধরনের জব পেতে এখানে পাওয়া যায়। এই সমস্ত কারণে ইমিগ্রেশনরা আসে। সো এখানে একটা ফাটোয়ার দিকে আমি আপনাদের নজর আকর্ষণ করতে চাই। অনেকে অনেক স্কলার এই মর্মে ফাতোয়া জারি করছেন যে এখানে যদি আমরা এই সমস্ত পারপাসে, যা আমি শো করলাম, বা ইউজুয়ালি আমি যখন আসি ভালো লেখাপড়ার জন্য, সেটা আমাদের এই দেশে থেকে যাওয়ার জন্য জায়েজ হবে না। সো আমাদের এখানে এন্ডোর্স করতে হবে, অথবা আমাদের রিফ্রেশ করতে হবে, রিঅ্যারেঞ্জ করতে হবে আমাদের পারপাসটাকে, যে আমরা এখানে দাওয়াটাও আমাদের পারপাসের অংশ। ইনফ্যাক্ট ইট ইজ দ্য প্রায়োরিটি। আমাদের লাইফে প্রায়োরিটি চেঞ্জ করতে হবে। ইন ডুইং সো আমাদের একটা অর্গানাইজেশনের থাকতে হবে। এটুকুর জন্যই আমরা, আমার দৃঢ় বিশ্বাস, এনসিসিতে আছি। তাহলে সেটা আমরা কেমনে করতে পারবো? প্রথম এই ফিলিংসটা আসে 1960-এর দশকে, যখন আরব ছাত্ররা এদেশে আসতে শুরু করে। তারা বলছে, না, দিস ইজ নট আওয়ার লাইফ। এই জীবন, এই 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 ধরনের জিনিস, সামার আসলে তো মনে হয় যেন ঘরে ঢুকে বসে থাকে। এটা আমাদের লাইফ না। সো উই হ্যাভ টু ডু সামথিং। আমাদের অর্গানাইজ ওয়েতে থাকতে হবে, আমরা যেন ইমান আকীদা নিয়ে থাকতে পারি। সো তারা, আপনি নিচের দিকে দেখেন, আমার রাইট সাইডে যে জিনিসটা, যে গ্রাফটা দেখাতে চেষ্টা করছে, ওটা MSA, মুসলিম অ্যাসোসিয়ে সরি মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। 1963-তে এটা আমেরিকায় হয়, 65-এ ইউঅফটির সেন্ট জর্জ ক্যাম্পাসে তারা করে। অলমোস্ট একই সময়ে এটা হয়। তার আগে যে সমিতিটা ছিল, আমি বললাম লোকান সিরিয়ান, লেবানিজ, হোয়াট এভার, তারা সাসকাটুন, রেজাইনাতে করছিল। সাসকাটুনের রেজাইনে 1934-এ একটা অর্গানাইজেশন করছিল। কিন্তু প্রথম ইফেক্টিভলি যারা ইসলামকে নিজেদের লাইফস্টাইল হিসেবে ভাবে, দিন হিসেবে ভাবে, যেমনটি আল্লাহ বলেছেন কোরআনে কারিমে, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম, যে আয়াতটা, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। অনেক জায়গায় আল্লাহ বলছেন যে তোমরা যদি অন্য কোনো জীবন বিধানকে গ্রহণ করো, এটা ছাড়া ইট উইল নট বি অ্যাকসেপ্টেড। সো এটার ভাবধারায় উদ্বুদ্ধ লোকেরা, যারা ইজিপ্ট থেকে আসছে, যারা ইন্ডিয়া থেকে আসছে, তারা এই MSA কে 63-তে করছে। এবং এই MSA যখন ছাত্র শেষ হয়ে যায়, লেখাপড়া শেষ হয়, তখন তারা কি করবে? তারা তো একটা গ্রেটার ইয়ের মধ্যে ঢুকে কাজকর্মে। ওরা তখন তাদের এই কাজটা জারি রাখার জন্য, এই এই আপনার ইসলাহের কাজটা জারি রাখার জন্য তারা বললো যে আমরা আরেকটা সংস্থা করি। তারা করলো ইসনা, ISNA। ইসনাও ওই আহ 63 থেকে 81 পর্যন্ত MSA ইসনা কাইন্ড অফ এভাবে ছিল। ইসনা অফিসিয়ালি ফর্ম হলো 81-এ ইন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। কানাডাতে 82-তে ইসনা অফিসিয়ালি ফর্ম হলো। ইসনা থেকে এটা একটা ব্রড বেস। যারা গালফের ইতিহাস জানেন, আমার ভাইজান শিবলি নোমানি, তারা জানেন গালফ এয়ারওয়েজ বলে প্রথম একটা এয়ারওয়েজ হলো ওমান, UAE মিলিটারি করলো তারা। তো এটা ছিল
ইসনা, তারপর সবাই ইন্ডিভিজুয়ালি আরো গ্রোথ করার জন্য, আরো কন্ট্রিবিউট করার জন্য এমিরেটস করলো, কাটার করলো, ওরা ওদেরটা করলো, গালফেরও অন্যান্য দেশ। তো এইভাবে ইকনা থেকে আরো যারা মোর যখন ইজিপশিয়ান আসতে থাকলো, যারা ব্রাদার্স ছিল ইজিপ্টে, ওরা বললো না আরো মোরলি কন্ট্রিবিউট করবো, তারা করলো ম্যাক, MSc ম্যাক, 1997 সনে মুসলিম অ্যাসোসিয়েশন অফ কানাডা। আর MS এর যেসব ইন্ডিয়ান পার্ট ছিল, ইন্ডিয়া পাকিস্তান থেকে যারা আসছিল, ওরা বললো না আরো আমরা মোরলি কন্ট্রিবিউট করবো ইসনা আর চেয়ে। এই জন্য তারা অবশ্য অনেক আগে করছে, ইসনার আগে তারা একটা সংগঠন রেজিস্টার করছে। ইসনা করছিল 81-তে, ওরা করছে 70-এ। 1970-এ ইকনা, ইসলামিক সার্কেল অফ নর্থ আমেরিকা, 70-এ করছে। এটা কানাডাও আছে, আমেরিকাতেও আছে। তারপর উপমহাদেশের অন্য ভাষী মানুষ যারা বাংলা বলে, তারা বললো যে ওকে ওয়েল, ইকনা ইজ ভেরি গুড। কানাডা আমেরিকা ইকনা একসাথে হয়েছে। তারপর তারা বললো আমরা মুসলিম উম্মা করি, তারা 90-এর দশকে, 1990-তে উম্মা করলো আনটিল দ্য 9/11। উম্মা এদেশও ছিল, কানাডায়ও অল্প কিছু লোক, মন্ট্রিয়ালে তখন বাঙালি বেশি থাকতো, মন্ট্রিয়াল নামটা ওখানে ছিল। তারপরে আপনার 2003 সালে MCC স্টাবলিশ হলো টরন্টোতে। তখন এটার নাম ছিল মুসলিম কাউন্সিল অফ কানাডা। সো ওই আরেকটা হিন্দি লোক ছিল, এই লোকটা ভেরি ভেরি নাস্তিক। এই লোকটার নাম আমি জানতাম, আমার সাথে ফেসবুক ফ্রেন্ড ছিল। ওরা আরেকটা সংগঠন ছিল ওদের একই নামে, MCC, মুসলিম কাউন্সিল অফ কানাডা। আগে হয়তো আপনারা জানেন যে এই কানাডার মধ্যে মুসলিম ফ্যামিলিয়াল ল জারি ছিল, মানে তালাক টালাক যেগুলো হইতো, ডিভোর্স, ওই ওই আইনের অধীনে হইতো। আলাদা একটা মানে ছোট আদালতের মতো ছিল, যেখানে এই ফয়সালা হতো। এই বেটা তাদের মুসলিম কাউন্সিল অফ কানাডার থ্রুতে একটা শো করছে যে এটা হইতে পারে না, এক দেশে একাধিক নিয়ম। এনিওয়ে, ফর এভার দ্য হিস্ট্রি, তখন আমরা বললাম জন্য মুসলিম সার্কেল অফ কানাডা, আমাদের এই নামটা দেওয়া হলো। আমাদের অটোয়ার একজন ভাই, উনি আমাদের সদস্য, এবং উনি অটোয়া শাখার সেক্রেটারিও ছিলেন কিছুদিন, আমাদের আহ, মশিউর রহমান ভাই, উনি এই নামটা দিলেন মুসলিম সার্কেল অফ কানাডা। 2006 সালে এটা আমাদের রেজিস্ট্রি, এই সংগঠনটা হয়, এবং 2007 সালে অন্টারিও অর্গানাইজেশন হিসেবে রেজিস্ট্রি হয় এটা। এন্ড 2016 সালে এটা ফেডারেল অর্গানাইজেশন হিসেবে রেজিস্টার হয়। সারা দেশে এখন MCC আছে, আপনারা এটার সাথে যুক্ত আছেন এজ এ দাওয়া দ্বীনের অর্গানাইজেশন। আমাদের ইমিগ্রেশনের পারপাসটাকে আমরা পিউরিফাই করে, আমরা দাওয়াটাকেও আমাদের প্রায়োরিটি, ওয়ান দ্য টপ প্রায়োরিটি হিসেবে ইনকর্পোরেট করছি আমাদের ইমিগ্রেশন পারপাসে এবং লিভিং স্টাইলে। আর যারা এটা টপ প্রায়োরিটি দিবে, আমি এই সংগঠনের কাজকে অন্য কাজের উপর প্রাধান্য দিব, তারা MCC সদস্য হিসেবে শপথ নেয়। এই প্রক্রিয়ায় আপনারা এখন আছেন ইনশাআল্লাহ। তো তাদের জন্য আজকের এই সেশনটা ছিল। জাযাকুমুল্লাহু খাইরান। অনেক সময় দিয়েছেন এবং এই কথাগুলি শুনছেন। আল্লাহ আপনাদেরকে জাযা দিক, আমাদের সবাইকে শ্রেষ্ঠ বারাকা দিন সময় ও রোজগারে। আর যারা আমাদের মধ্যে আছেন, যারা থার্ড ক্যাটাগরিতে আসছেন, অ্যাসাইলাম ক্লেম করছেন, আল্লাহ তাদের জন্য সহজ করে দিক। আর আমাদের আমিন সবার জীবনকে সহজ করে দিন, আর আমাদের ক্ষমা করুন। আমিন আমিন। আমিন অসংখ্য ইয়া রাব্বাল আলামিন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওয়াহিদ ভাই। আসলে অনেক যেটা হচ্ছে ইনফরমেটিভ ইনফরমেশন, এবং সবাই আপনার লেকচারটা খুবই এনজয় করছে, আমি নিজেও খুব এনজয় করছি। তো আপনি যেটা হচ্ছে আমরা এখন পরবর্তী সেশন হচ্ছে যে আমাদের কোশ্চেন এন্ড অ্যান্সার সেশনে যাব। তো যেটা হচ্ছে আমরা এটা 15 মিনিটস মতো কন্টিনিউ